দেখো আমরা গতকাল রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছি, তার বিভিন্ন ভিডিও দেখেছি এবং সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানতে পেরেছি। রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে তোমাদের আর কারো কোনো কিছু যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। গত ক্লাসের ভিত্তিতে কেউ যদি কিছু জানতে চাও আমাকে প্রশ্ন করতে পারো। স্যার কালকে ক্লাস তো আমি ছিলাম না হ্যাঁ স্যার, তুমি গ্রুপে। হ্যাঁ যেটা আছে ওইটা গ্রুপে দেখো, ক্লাসটা দেওয়া আছে, ওখান থেকে তুমি ক্লাসটা নিয়ে নিবে। স্যার এটা কি মানে আবার গ্রুপে দেওয়া হয় স্যার ক্লাসটা? আমি দেই। আচ্ছা স্যার। প্রত্যেকটা ক্লাস করে স্যার আপনার কথা বোঝা যায় না। হাবিবা কি বুঝতে পারছিল আমার কথা? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। ক্লিয়ার বোঝা যায়? গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজ তারই পরবর্তীতে যে পারমাণবিক মডেল অর্থাৎ বিজ্ঞান নিলস বোর যে মডেলটা নিয়ে আলোচনা করছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। রাদারফোর্ডের যে মডেল ছিল সেখানে আমরা কিছু সীমাবদ্ধতা পেয়েছি, যেমন বিজ্ঞান রাদারফোর্ড পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারেননি, তারপর কোন কক্ষপথের আকার সম্পর্কে সঠিক ধারণা দিতে পারেন নাই। এই ত্রুটিগুলো পরবর্তীতে সংশোধন করার জন্য 2 বছর পরে 1913 সালে বিজ্ঞান নিলস বোর নতুন করে মডেল প্রণয়ন করেন, যে মডেলটাকে নিলস বোরের পরমাণু মডেল বলা হয়ে থাকে। তো দেখো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আলোচনার শুরুতেই আমাদের জাতীয় সঙ্গীতের একটা ভিডিও দিয়ে আমরা শুরু করলাম। আমার পরিচয়টা আমি আর রাখবো না। দেখো এখন এখান থেকেই দেখো তোমরা, এই যে ইলেকট্রনের কক্ষপথ, এখানে বিভিন্ন ধরনের কক্ষপথ দেখানো হয়েছে, যেখানে নিউক্লিয়াসটা ভিতরে রয়েছে আর ইলেকট্রন গুলো বাইরে দিয়ে ঘুরতেছে। বিভিন্ন কক্ষপথ দেখানো হয়েছে। দেখো এইভাবেই ঠিক বোরের মডেলটি প্রণয়ন করা হয়েছে। তো আমরা এটা নিয়ে কি কি শিখতে পারবো আজকে? পরমাণুর গঠনগুলো শিখতে পারবো, স্বীকার্য ব্যাখ্যা করতে পারবো, আর স্বীকার্যগুলো কি ছিল সেগুলো জানতে পারবো। এই ছবিটা কার, কেউ বলতে পারবে তোমরা? এটা হলো বিজ্ঞানী নিলস বোরের ছবি। দেখো এটা বিজ্ঞান নিলস বোর, আর এটা হলো ওনার পারমাণবিক বর্ণালী, যেখানে দেখো বিভিন্ন কক্ষপথের আকার দেখিয়েছেন এবং ইলেকট্রন গুলো কিভাবে ঘুরছে তা দেখাচ্ছে, এবং সেখান থেকে কি করে বর্ণালী বিস্তৃত হয় সেটা সম্পর্কে একটা ধারণা প্রদান করেছেন। তো আমরা একটু দেখি পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য নিলস বোর 1913 সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। তাহলে এটা আমরা একটা এমসিকিউ পেলাম। বিজ্ঞান নিলস বোর কত সালে তার পরমাণু মডেল প্রকাশ করেন? 1913 সালে। কি জন্য? পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য উনি এটা প্রণয়ন করেন। উনি এটা প্রণয়ন করতে গিয়ে, যেহেতু বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর কক্ষপথের কোনো আকার সম্পর্কে ধারণা দিতে পারেনি, উনি সর্বপ্রথম এই পয়েন্টটাই হ্যান্ড আউট করেছেন। সর্বপ্রথমে উনি এই পারমাণবিক আকার সম্পর্কে তথ্য দিয়েছেন। অবশ্য উনি যে তথ্য দিতেন সেটারও আবার কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে আরো কিছুটা সংশোধন করা হয়েছে। আমরা আস্তে আস্তে দেখো যেটা বলতেছিলাম, উনি সর্বপ্রথম রাদারফোর্ডের ওই ট্যুরটির পর, অর্থাৎ আকার সম্পর্কে যেহেতু ধারণা দিতে পারেনি, তাই উনি আকার নিয়ে কথা বললেন।
বিজ্ঞানী নিলস বোর সর্বপ্রথমে আকার নিয়ে কথা বললেন। উনি কক্ষপথে আকার বললেন যে ইলেকট্রন গুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, এবং এই যে বৃত্তাকার কক্ষপথ গুলো উনি এদের নাম দিলেন শক্তি স্তর। উনি এদের নাম দিচ্ছেন শক্তি স্তর। তো এই শক্তি স্তর গুলো দেখো এখানে আছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধর কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। তাহলে বিজ্ঞানী নিলস বোর কি বললেন, কক্ষপথ গুলোকে বৃত্তাকার বলেছেন। কক্ষপথ গুলোকে দেখো বৃত্তাকার বলেছেন, এবং এটা এই যে আমাদের যে লাল লাল যে বৃত্তাকার চিহ্নটা, এটা হলো আমাদের নিউক্লিয়াস, এবং তাই সাইডে এই যে দেখো নীল আকার যেগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন গুলো এভাবে ঘুরতেছে কতগুলো কক্ষপথে। এই যে দেখো কিভাবে ঘুরতেছে, দেখছো চারদিকে ঘুরতেছে, যে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার স্থির কক্ষপথ গুলোকে, কক্ষপথ কিন্তু ঘুরছে না, দেখছো কক্ষপথ গুলো স্থির রয়েছে। স্থির কক্ষপথ গুলোকে অরবিট বলে, যাতে অবস্থান নিয়ে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। স্থির কক্ষপথ ইলেকট্রন সমূহ ঘুরতে থাকায় সময় কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। একটা পয়েন্ট কি বলছে দেখো, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন যখন এই যে কক্ষপথে ঘুরতে থাকে নির্দিষ্ট কক্ষপথে, যেমন এখানে এই যে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে আস্তে আস্তে, আর দ্বিতীয় নম্বরে ইলেকট্রনটা একটু জোরে ঘুরতেছে। এটা কারণ কি? এটা কারণ হলো যেহেতু বড় কক্ষপথ ঘুরে একই সময় আবার একই জায়গায় আসতে হবে, এই জন্য এটা একটা গতি বেশি দেওয়া হয়ে গেছে, একটু কমিয়ে দেওয়া আমার উচিত ছিল। তো দেখো স্থির কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকার কালে সময় কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। তাহলে কি জানলাম আমরা? প্রথম জানলাম উনি বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই বৃত্তাকার কক্ষপথ গুলোকে অরবিট বলে। এই অরবিট বা শক্তি স্তর বা স্থির কক্ষপথ ইলেকট্রন থাকাকালে ইলেকট্রন সমূহ কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। এরপর উনি কি বললেন, এই যে শক্তি স্তর গুলো, এই শক্তি স্তরের বিভিন্ন নাম দিলেন। এই শক্তি স্তর সমূহকে দেখো, এই যে প্রথম যে শক্তি স্তর n=1, এই প্রথম শক্তি স্তরের নাম দিলেন n=1, মানে কে শক্তি স্তর। এটা এই ধারাবাহিকতা মনে রাখবে। দ্বিতীয় শক্তি স্তর n=2, মানে হলো L শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর n=3m। চতুর্থ শক্তি স্তর n=4n, অর্থাৎ KLMN ইত্যাদি বড় হাতের ইংরেজি অক্ষর দ্বারা উনি এই শক্তি স্তরগুলোকে প্রকাশ করেছেন। এখন এই এক একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা এর পরবর্তীতে সেটা দেখতে থাকবো। এবার দেখো শিক্ষার্থী 2-এ উনি কি বলেছেন, এই যে ইলেকট্রন সময় ঘুরতেছে, ঘোরার ফলে কি হয়েছে, একটা কৌণিক ভরবেগ হয়েছে। আমরা জানি ভরবেগ কাকে বলে, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে কোন শক্তিস্থায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগকে mvr দ্বারা প্রকাশ করা হয়, যেখানে m হলো ভর, v হলো বেগ, আর r হলো ব্যাসার্ধ। যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরতেছে এই জন্য কৌণিক শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে mvr = nh/2π। সূত্রটা হলো কৌণিক ভরবেগের সূত্র mvr = nh/2π। n দ্বারা কি বোঝানো হয়েছে? n দ্বারা দেখো আমি পিছনেরটা একটু দেখাই। n দ্বারা বোঝাইছে প্রথম শক্তি স্তর। যদি প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা ব্যবহার করি, প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি আমরা দেখাই, তাহলে দেখো n এর মান হবে 1। আর যদি দ্বিতীয় শক্তি স্তর করি তাহলে n এর মান হবে 2। তৃতীয় শক্তি স্তর হলে n এর মান হবে 3, অর্থাৎ 3h। h কি? h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এর একটা নির্দিষ্ট মান আছে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ।
স্বীকার্য 3 উনি আরেকটা, যেটা আমাদের রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড, যেটা পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি, সেই ধারণাটা আমাদের বিজ্ঞানী নিলস বোর দিয়েছেন। দেখো এখানে যে কতগুলো এলোমেলো চিহ্ন দেখাইছে, এই প্রত্যেকটা এলোমেলো চিহ্ন দ্বারা বুঝাইছে শক্তি, একটা বুঝাইছে শোষণ, আর একটা বুঝাইছে বিকিরণ। তো আমরা একটু স্বীকার্যটা দেখে নেই। যখন কোনো ইলেকট্রন একটি নিম্নতর শক্তিপথ থেকে, দেখো এটা হলো নিম্নতর শক্তিপথ, এটা হলো প্রথম শক্তি স্তর কে, আর এটা হলো দ্বিতীয় শক্তি স্তর এল, অর্থাৎ এল থেকে যদি এম, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, এল থেকে এম এ যায়, তাহলে সে কিছু পরিমাণ শক্তি শোষণ করে। অর্থাৎ আমরা যদি একটা টেবিলের উপর থেকে বা আমাদের বাসা বাড়িতে খাটের উপর থেকে বা চৌকির উপর থেকে নিচে নামতে যাই, চৌকির উপর থেকে যখন নিচে নামবো তখন কি আমরা জোরে লাফ দিই? না, জোরে লাফ দিই না, তখন আস্তে লাফ দিই। মানে কি, আমার শরীরে যে শক্তি আছে সেই শক্তিটাও আমরা শরীরে রেখে তারপর আমরা লাফ দিই। মানে কি, শক্তি ছেড়ে, দেখো এখানে আমরা খাট থেকে কি করতেছি নিচে, আর যদি নিচ থেকে উপরে, যদি আমরা মেঝে থেকে, যেটা নিম্ন শক্তি স্তর থেকে উপরে যদি যাই, মেঝে থেকে যদি চৌকিতে আমরা লাফ দিয়ে উঠি, তাহলে কি শক্তি শোষণ করি, শরীরে কতটুকু শক্তি শোষণ করে তারপর লাফ দিয়ে আমরা উপরে উঠি। ঠিক একইভাবে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তর যায় তখন কিছু পরিমাণ শক্তি শোষণ করে। আবার এই যে উচ্চ শক্তি স্তর অর্থাৎ এল থেকে যদি এম, এই তীর চিহ্নের দিকে খেয়াল করো, তখন কিছু শক্তি বিকিরণ করে। এই তীর চিহ্নটা বাইরে দেওয়া অর্থ বোঝাচ্ছে যে কিছুটা শক্তি ছেড়ে দিছে, বিকিরিত হয়েছে। এখানে দেখো এই পাশে যে অ্যানিমেশন চিত্রটা দেখানো হয়েছে, এখানে কিছুটা একটু দেখানো হয়েছে, খুব ভালো দেখানো হয়নি, যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর যখন আসতেছে তখন সে কি করতেছে, কিছুটা শক্তি ছেড়ে দিচ্ছে, সেই শক্তিটা চলে যাচ্ছে, দেখছো? আসলে এই যে এখানে এই যে কিছুটা শক্তি ছেড়ে দিচ্ছে, অর্থাৎ শক্তি বিকিরণ করে। তাহলে আমরা কি জানলাম, একটা ইলেকট্রন যখন তার শক্তি স্তরে ঘুরতে থাকে তখন সে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গমন করে তখন সে কিছু পরিমাণ শক্তি শোষণ করে, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তখন সে কিছুটা শক্তি বিকিরণ করে। মূলত এই বিকিরিত শক্তি বা শোষিত শক্তির কারণেই পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। আমরা সেই একই চিত্র আবার দেখালাম। দেখো এখন এই সে কতটুক শক্তি শোষণ করে বা কতটুক শক্তি বিকিরণ করে, এটা সূত্র হলো এটা এইচ, এটা ভির মতো দেখাচ্ছে, এটা হলো নিউ, এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। দেখো যেটা দেখতেছিলাম যে এই বিকিরিত শক্তির পরিমাণটা আমরা দেখতেছিলাম, সেই বিকিরিত শক্তির পরিমাণের কাছে আমরা চলে যাই, যে এই বিকিরিত শক্তি কি ছিল, এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। এখানে আসলে এই সিটা কি, সি হলো আলোর বেগ আর এটা হলো ল্যামডা, ল্যামডা হলো বিকিরিত শক্তি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এই সূত্রের সাহায্যে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ বের করতে পারি। এর পরবর্তীতে দেখো এখানে আমরা একটা অ্যানিমেশন অবতারণা করেছি। অ্যানিমেশনটা দেখো, এই যে যখন শক্তি শোষিত বা বিকিরিত হচ্ছে দেখো, তখন এই যে এখান থেকে একটা নির্দিষ্ট বর্ণের ভিতর থেকে গেলে একটা বর্ণালী দেখা যায়, দেখছো? এবং এই বর্ণালীটা এই যে এখানে যে এখন কোনো বর্ণালী না, যখন এই দেখো কাছাকাছি এক ইলেকট্রন বিশিষ্ট ক্ষেত্রে এটা সম্ভব, এই যাচ্ছে তখন একটা বর্ণালী দেখা যাচ্ছে, অর্থাৎ পারমাণবিক বর্ণালী। দেখো এটা একটা স্পেকট্রাম, মাঝখানে যখন আসে তখন সিডির মতো একটা চিহ্ন হয়, দেখো ঠিক এখান থেকে এই যে এই দেখো একটা, দেখছো একটা স্পেকট্রাম, পারমাণবিক বর্ণালী সৃষ্টি। অর্থাৎ বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলো সমাবেশ। এটা আমার প্রশ্নে আছে, আমি কিন্তু এটা নিয়ে প্রশ্ন করবো যে বর্ণালী কি। বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত পাশে বর্ণালী দেখা যায়, এটা আমরা জানি। বর্ণালী ও পরমাণু থেকে প্রাপ্ত বর্ণালী দেখতে একই রকম, এখানে বিকিরিত ও শোষিত শক্তিকে বর্ণালী হিসেবে পাওয়া যায়।
এখন এই পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে উনি ব্যাখ্যা দিতে গিয়ে একটু সংশোধন করা প্রয়োজন হয়েছে, অর্থাৎ কিছুটা ভুল দেখা গেছে পরবর্তীতে। ভুল বলা যাবে না, এটা সীমাবদ্ধতা। সেটা কেমন ছিল দেখো, ওনার যে পারমাণবিক বর্ণালীটা ওটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট ক্ষেত্রেই দেখানো যেত, অন্যদের ক্ষেত্রে এটা কিন্তু দেখানো যায়নি। শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখানো গেছে। তাহলে এক ইলেকট্রন কার আছে? হাইড্রোজেনের। শুধুমাত্র এই যে দেখছো, এই যে হাইড্রোজেন এই যে ঘুরতেছে, এই যে ইলেকট্রনটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এটা দেখা গেছে, অন্য কারো ক্ষেত্রে এটা হয়নি। তাহলে ওনার কি ছিল এটা আমরা একটু দেখি। সীমাবদ্ধতা এক কি ছিল? এটা ছিল বোর পরমাণু মডেল, এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তাহলে এটাই ছিল ওনার একটা অন্যতম বড় ধরনের সীমাবদ্ধতা। এর পরবর্তীতে দেখো আরো কি সীমাবদ্ধতা ছিল। আমরা যে 3 নম্বরে শিখেছি যে বিকিরিত শক্তি শোষিত বা বিকিরিত হয়, অর্থাৎ এক শক্তি স্তর হতে অপর শক্তি স্তর ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণুর সময় আয়নের রেখা বর্ণালী অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা কয়েকটি সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। অর্থাৎ উনি যে হাইড্রোজেনের কথা বলেছেন এখানে একটা মাত্র বর্ণালী হওয়ার কথা, কিন্তু আরো অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করে দেখা গেছে হাইড্রোজেনের ক্ষেত্রেও একাধিক বর্ণালী পাওয়া গেছে। তাহলে আমরা টোটাল কি জানলাম? তাহলে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার পরমাণু মডেল প্রকাশ করেন। উনি বলেছেন পরমাণুর আকার, অর্থাৎ পরমাণুর যে কক্ষপথ গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে কক্ষপথে ঘোরে সেগুলো বৃত্তাকার, এবং এগুলোর নাম উনি দিয়েছেন অরবিট। ইলেকট্রন গুলো অরবিটে থাকাকালীন কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই প্রত্যেকটি শক্তি স্তরে আবার আলাদা করে নাম দিয়েছেন কে, এল, এম, এন, অর্থাৎ প্রথম শক্তি স্তরকে কে, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয় শক্তি স্তরকে এম, চতুর্থ শক্তি স্তরকে এন, এভাবে পর্যায়ক্রমে উনি নামকরণ করেছেন। এর পরবর্তীতে কি করলেন যে এই ইলেকট্রন গুলো যে ঘোরে তখন তাদের ঘূর্ণনের ফলে একটা ভরবেগ সৃষ্টি হয়, অর্থাৎ ঘূর্ণনজনিত ভরবেগকে বলা হয় কৌণিক ভরবেগ। অর্থাৎ এই কৌণিক ভরবেগ নির্ণয়ের জন্য উনি সূত্র আবিষ্কার করলেন, এমভিয়ারিকর। তো আমাদের এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমাদের দেখতে হবে। এর পরবর্তীতে উনি কি বললেন যে ইলেকট্রন গুলো যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করে তখন কিছু পরিমাণ শক্তি শোষিত হয়, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই শোষিত বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয়ের জন্য উনি সূত্র লিখলেন H nu equal hc divided by lambda, যেখানে c হলো আলোর বেগ যার মান আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা আমি আগেও বলেছি, এর মানটাও বলে দিয়েছি, তোমাদের বইটা আছে, তোমরা এটা দেখতে পাবে। পরবর্তীতে ওনার এই মডেলগুলো কিছু সীমাবদ্ধতা হলো, আমরা প্রথম সীমাবদ্ধতা পেলাম যে পারমাণবিক বর্ণালী শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, হাইড্রোজেনের ক্ষেত্রে সম্ভব, উনি এর বেশি দেখাতে পারেন নাই। তারপর এই বর্ণালী ক্ষেত্রে আরো সীমাবদ্ধতা পেলাম যে এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে উনি যেটা বলেছেন একটা বর্ণালী পাওয়ার কথা, কিন্তু অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করলে একাধিক বর্ণালী পাওয়া গেছে। আরো এর প্রথমে আমি যেটা বলেছিলাম যে বর মডেল শুধু বৃত্তাকার কক্ষপথের কথা ঘুরেছে, কিন্তু বাস্তবে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে নয় উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে থাকে। এটা আমরা গত ক্লাসেও তোমাদের বলেছি। এখন তোমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো তোমরা বাড়িতে বসে করবে। আমি তার আগে একটু তোমাদের সাথে একটু কথা বলতে চাই। তো ধন্যবাদ, তোমরা করেছো, প্রশ্নগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এভাবে তোমরা সবাই প্রশ্ন করলে নিজেদেরও জানতে পারবে, ফ্রেশ মাইন্ডেড হতে পারবে। তোমরা যে মনোযোগী ছিলে তারই এরকম একটা আমাদের অত্যন্ত সুন্দর একটা
প্রমাণ। দেখো আমরা তারপরেই একটু দেখতে থাকি, আমরা যে পর্যন্ত দেখতেছিলাম আমরা এর পরবর্তীতে চলে যাই। তো তোমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো তোমরা বাড়িতে বসে করবে। আমার এখানে উত্তরও দিয়ে দিয়েছি, কিন্তু এগুলো তোমরা বাড়িতে করবে। দেখো, চিত্রের আলোকে বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলি বর্ণনা করো। তাহলে এই চিত্রে কি কি আছে এটা দিয়ে করবে। চিত্র দেখে তোমরা একটু ভেবেচিন্তে এগুলো অ্যান্সার করবে নিজেরা। এরপর দেখো, বোর পরমাণু মডেল কোন মৌলটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে, এটাও তোমরা জানতে পেরেছো। হাইড্রোজেন। কোন মৌলের নিউট্রন নেই? হাইড্রোজেন। বর্ণালী কি, এটা আমাদের পড়ার ভিতর আছে, আমি এখনই উত্তর বলে দেবো। শক্তি স্তর কি, এটা আমি বারবার বলছি। শক্তির বিকিরণ কখন ঘটে, দেখো এখানে আমরা প্রত্যেকটার উত্তর এই যে তোমাদের পাশে দিয়ে দিয়েছে। হাইড্রোজেন নিউট্রন নেই। বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখনই শক্তি শোষিত বা বিকিরিত হয়ে থাকে। তাহলে আমরা নতুন শব্দ শিখলাম, শক্তি স্তর, বর্ণালী, পরমাণু মডেল, উপশক্তি স্তর। এগুলো তোমরা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের যে কাজটা থাকবে, বোর পরমাণু মডেল ও রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা, তোমরা একটু দেখবে এবং নিজেরা করার চেষ্টা করবে। এখন দেখো, আমরা এই বিজ্ঞানী নিলস বোর ও রাদারফোর্ডের মডেল এর ভিতর থেকে মৌলিক কিছু তুলনা আমরা পেতে পারি। এগুলো তোমরা নিজেরাও করতে পারো। তোমরা কেউ দুটো একটা পার্থক্য এখন আমাকে বলতে পারবে? আচ্ছা, আমি বলি। দেখো, আমরা দুটো যদি মৌলিক পার্থক্য বলি, যেমন বিজ্ঞানী নিলস বোর পরমাণুর যে বর্ণালী ব্যাখ্যা করছেন, রাদারফোর্ড পারেননি। এরপর ইলেকট্রন গুলো কেমন পথে ঘোরে, অর্থাৎ শক্তি স্তরের আকার আকৃতি নিয়ে কথা বলছেন, রাদারফোর্ড বলতে পারেননি। শক্তি স্তরের নামকরণ করেছেন, রাদারফোর্ড তা করেনি। এরকম কয়েকটা পার্থক্য তোমরা নিজেরা করবে, নিজেরা করলে অবশ্যই এগুলো পারবে। তো আজকে আমরা দেখো এই বোর পরমাণু মডেলের স্বীকার্য, সাফল্য, সীমাবদ্ধতা এগুলো নিয়ে আলোচনা করেছি, গত ক্লাসে করলাম। ধারাবাহিকভাবে আগামী ক্লাসে অবশ্যই থাকবে তোমরা, কেননা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আগামী কয়েকটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ। তারপরে ইলেকট্রন বিন্যাস, রসায়নের ভিত্তি, এই না পারলে আমরা কিছুই পারবো না, যেটা আমাদের সবসময়ের জন্য আমাদের কাজে লাগবে। তো আমরা আজকে আর বেশি নিব না, আজকে এই পর্যন্ত আমরা থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।